রাষ্ট্র সংস্কারে ৩১ দফার আলোকে নির্বাচনী ইশতেহার দেবে বিএনপি। জনকল্যাণমূলক ৮টি বিষয়ে বিশেষ গুরুত্ব। হাদি হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড হিসেবে নাম আসা বাপ্পির খোঁজে চ্যানেল 24। পুলিশ পরিচয়ে প্রায় ১ বছর ধরে অবস্থান করছেন কলকাতায়। হাসিনার তৈরি ডিপ স্টেটে চলছিল দেশ। তারেক সিদ্দিকীর আশকারায় বেপরোয়া জিয়াউল, ইকবাল করিমের লিখিত জবানবন্দি। অবশেষে এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার। আমদানিতে ভ্যাট কমছে ৫%। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে নির্বাচনী ইশতেহার দেবে বিএনপি। জনকল্যাণমূলক ৮টি বিষয়ে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হচ্ছে ইশতেহার। এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচনী পোস্টার নিষিদ্ধ থাকায় ব্যানার ফেস্টুনে দলীয় প্রধানের ছবি ব্যবহারের ক্ষেত্রে আচরণবিধি ও আরপিও মেনে চলা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। শাহনেওয়াজ পাবলুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জয়ী হয়ে দেশ পরিচালনা করতে বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হচ্ছে। আর ইশতেহার প্রস্তুত করা হবে পূর্ব ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোকে, যেখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৮টি বিষয়, যার মধ্যে থাকবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা। এবারের নির্বাচনে বিএনপির ইশতেহার হবে জনবান্ধব, এমন মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ইশতেহার নিয়ে শিগগিরই বিস্তারিত জানাবে তার দল। জনপ্রত্যাশাকে সামনে রেখে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এবং প্রকৃত বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা, সরকার ব্যবস্থা চালু করার জন্য যে সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করা দরকার, তাত্ত্বিকভাবে সেগুলো আমরা অ্যাড্রেস করব। জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা এবং দেশের জন্য যেটা প্রকৃত উন্নয়ন, এগুলো অবশ্যই ইশতেহারে থাকবে। ২০০৮ সালের নির্বাচনে অংশ নিল ১৪ ভোট বয়কট করে বিএনপি। আর 18 নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে অংশ নেয় দলটি, যেখানে নির্বাচনের পোস্টারে ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল প্রার্থীর প্রচার বিধিমালা ২০২৫ অনুযায়ী এবারের নির্বাচনে পোস্টার নিষিদ্ধ হলেও ব্যানার, লিফলেট বা ফেস্টুনে কেবল তাদের দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। এদিকে খালেদা জিয়ার প্রয়াণে দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান এখন দলের প্রধান। তাই নির্বাচনী আচরণবিধি ও আরপিও মেনেই দলীয় প্রধানের ছবি ব্যবহার করা হবে বলে জানান সালাউদ্দিন আহমদ। আমরা দলীয় প্রধানের ছবি ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি এবং আরপিও অনুসারে যেভাবে করতে হয় সেভাবেই আমরা করব। এখানে দলীয় সিদ্ধান্ত সেভাবেই হবে। যেহেতু আমরা আচরণবিধি এবং আরপিও মেনে চলতে বাধ্য, আইনে যেভাবে বলা হবে সেভাবেই আমরা করব। একই সঙ্গে দলের স্থায়ী কমিটির এই সদস্য জানান, ভোটাররা কেন বিএনপিকে ভোট দিবে, তাদের ভোটে জয়ী হয়ে সরকার গঠন করলে জনজীবনে কি পরিবর্তন আসবে, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে ভোটারদের সামনে তা স্পষ্ট করা হবে। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে নাম আসা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। কোথায় পালিয়ে আছেন তিনি? একজন সাবেক কাউন্সিলর কেনই বা এই খুনের পরিকল্পনায় জড়িত? তার উপরে কি অন্য কেউ এই হত্যার হুকুমদাতা বা পরিকল্পনাকারী আছেন? অনুসন্ধান চালিয়ে এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছে চ্যানেল 24। বিস্তারিত কাজী ফয়সালের রিপোর্টে সহযোগিতায় ছিলেন কলকাতা প্রতিনিধি শুভজিৎ পুত্তণ্ড। কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেড়াবেড়ি মেঠোপাড়া এলাকা, ঝনঝনগুলির 4তলা ভবনের 2য় তলায় A3 ফ্ল্যাট। 6 জানুয়ারি রাতেও এই ফ্ল্যাটে ছিলেন ঢাকা উত্তর সিটির 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। বাপ্পিকে পাওয়া না গেলেও ওই ফ্ল্যাটে দেখা মেলে পলাতক শেরে বাংলানগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, একই থানার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সজিবুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের।
আমি 9টা মামলা করেছি। আমার নামে 9টা মামলা, এর ভিতরে সবচেয়ে ডেয়ারিং মামলা হচ্ছে আপনার যে রাষ্ট্রদূতের গাড়ির উপর হামলা, যে মামলাটা। আর হাদির মামলা দেয়নি তো? না হাদির মামলা একা দাদাই খেয়েছে। হ্যাঁ। বাপ্পি যে এখানে ছিলেন তা নিশ্চিত করেন পলাতক এই নেতারাও। স্থানীয়রা জানান, প্রায় 1 বছরের বেশি সময় ধরে কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয়ে বাপ্পি ও আওয়ামী লীগের কয়েকজন আত্মগোপনে থাকেন। একাধিক সূত্র চ্যানেল 24-কে নিশ্চিত করেছে, কলকাতার পুলিশের হাতে আটক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। যদিও নারায়ণপুর থানা পুলিশ এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। 5 আগস্টের পর থেকে পলাতক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। রূপনগরে কাউন্সিলর কার্যালয়ের কর্মকর্তারা জানান, সবশেষ 24-এর 3 আগস্ট এখানে এসেছিলেন তিনি। হাদি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে নাম আসে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, এবং তার কার্যক্রম কিন্তু এখান থেকে পরিচালিত হতো। আমরা যতটুকু জেনেছি, এটি তার পৈতৃক সম্পত্তি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার থেকে ভাড়া নিয়েই কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করছে। এখনও চলছে এখানে কার্যক্রম, এবং এই ভবনের ভাড়া তুলছেন কিন্তু বাপ্পি চৌধুরীর ভাই সোলাইমান চৌধুরী। রূপনগরের মিল্ক ভিটার রোডে চৌধুরী বিলায় গেলে দেখা হয় বাপ্পির মায়ের সাথে, যদিও তিনি দাবি করেন ছেলে এমন অপরাধে জড়িত নন। মানুষ তো অনেক কিছুই বলে, মানুষ মোবাইলে ছাপাইয়া দেয়, ই করে দেয়, আসলে বাস্তবতা কেউ হাতায় না। আমি এটা বিশ্বাস করি না যে আমার ছেলে এর লোকে জড়িত। তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে হাদি হত্যা মামলার চার্জশিটে বাপ্পিকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেছে ডিবি পুলিশ, যদিও এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সে মূলত 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, তার নিয়ন্ত্রণ ছিল পুরো পল্লবী রূপনগর জুড়ে। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, তারপরে জবরদখল, বাড়ি দখল, খুন, রাহাজানি, বিভিন্ন কিছু ইলিয়াস মোল্লার ছত্রছায়ায় সে কাজগুলো করছে। আমরা এটা প্রত্যাশা করি যাতে ওসমান হাদির ন্যায় বিচারটুকু হয়। স্থানীয়দের দাবি, হাদি হত্যার ঘটনায় জড়িত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর সহ সবাইকে দ্রুত গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ নেবে রাষ্ট্র। চেন মেনটেন করতে করতে দলীয় মনে করেন যে অনেক আপার লেভেলে চলে গেছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। তারেক আহমেদ সিদ্দিকীকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে ডিপ স্টেট তৈরি করেন শেখ হাসিনা। প্রতিবেশী ভারত ও দেশের কয়েকটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে চলছিল সেই ডিপ স্টেটের কার্যক্রম, আর তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন জিয়াউল হাসান। গুমের মামলায় লিখিত জবানবন্দিতে এসব বলেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বলেন, তারেক সিদ্দিকের আশকারায় বেপরোয়া হয়ে ওঠেন জিয়াউল। মাসুদুর রহমানের রিপোর্ট। দেশ জুড়ে ছাত্র জনতার আন্দোলন তখন তুঙ্গে, টালমাটাল শেখ হাসিনার গদি। সে সময় নিজের ফেসবুক প্রোফাইল লাল করে আলোচনায় আসেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তার এই অবস্থান আন্দোলনকে আরও বেগবান করে তোলে। দেশের 14তম সেনা প্রধান হিসেবে 2012 থেকে 4 বছর দায়িত্বে থাকা ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে জিয়াউল হাসানের বিরুদ্ধে স্টার উইটনেস। এরই মধ্যে লিখিত জবানবন্দি দিয়েছেন তদন্ত কর্মকর্তার কাছে, যেখানে উঠে এসেছে গুম, খুন থেকে শুরু করে শেখ হাসিনার ডিপ স্টেট নির্মাণের কথা। জবানবন্দির একটি কপি এসেছে চ্যানেল 24-এর হাতে। 8 পৃষ্ঠার লিখিত জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান জানান, নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টির মাধ্যমে ডিপ স্টেট নির্মাণ করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তারেক আহমেদ সিদ্দিককে নিয়োগের পর থেকেই তিনি প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যস্থতাকারী হিসেবে অবতীর্ণ হন। কেনাকাটা থেকে পদোন্নতি সবকিছু নিয়ন্ত্রণ করতেন মৌখিক আদেশে, রাখা হতো না কোনো লিখিত প্রমাণ। জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, নিয়োগ পাওয়ার পর ধীরে ধীরে ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং র্যাব সহ অন্যান্য বাহিনীর উপর কর্তৃত্ব কায়েম করেন তারেক আহমেদ সিদ্দিক। তার নির্দেশেই এসব সংস্থা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যায় জড়িয়ে পড়ে। শুধু তাই নয়, তার ছত্রছায়ায় প্রতিদিন ঢাকার গোয়েন্দা সংস্থাগুলোতে যাতায়াত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দিতে উঠে এসেছে র্যাবের বিরুদ্ধে অপহরণ ও হত্যার তথ্য।
বলেন, ক্যারিয়ারমুখী সেনা কর্মকর্তাদের প্রেষণে র্যাবে পাঠানোর পর তারা ফিরতেন পেশাদার খুনির চরিত্র নিয়ে। এ নিয়ে কোনো একদিন কথোপকথনে শেখ হাসিনা বলেছিলেন, র্যাব রক্ষী বাহিনীর থেকেও খারাপ। সাবেক সেনাপ্রধানের লিখিত জবানবন্দিতে উঠে আসে গেল 15 বছর গুম খুনের সবচেয়ে আলোচিত চরিত্র জিয়াউল হাসানের উচ্ছৃঙ্খলতার কথাও। বলেন, জিয়া কমান্ড ফলো করতেন তারিক আহমেদ সিদ্দিকের, মানতেন না সেনাপ্রধানের নির্দেশও। বেপরোয়া হয়ে ভিন্নমত দমনে বাড়িয়ে দিয়েছিলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও। সেনাপ্রধানের কথা বলছিলেন বালুর করিম চৌধুরী, উনি জিয়াউল হাসান সম্পর্কে যে কথাগুলো বলছিলেন তার সাক্ষী তিনি সাক্ষ্য যখন আসলে সশরীরে সাক্ষ্য দেবেন তখনই আসলে বিষয়টা পরিষ্কার হবে। আমরা আজকে শুধুমাত্র আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে দেখিয়েছি যে জিয়াউল হাসানকে আজকে ডিফেন্স যেভাবে একজন প্রফেশনাল অফিসার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের সাবমিশনের মাধ্যমে, আমরা শুধুমাত্র অতটুকু অংশই কোর্টে পড়েছি যে তার বাহিনীর প্রধান যিনি ছিলেন সেই সময়ে এই জিয়াউল হাসান সম্পর্কে তার মনোভাব কী ছিল এই বিষয়টা তিনি সেখানে আমরা তার সাক্ষ্য প্রমাণ রিড আউট করার মাধ্যমে আমরা দেখিয়েছি। বাট তিনি সাক্ষ্যে মূলত কি বলেছেন সেটি যখন তিনি সশরীরে সাক্ষ্য দেবেন আদালতে তিনি তখন বলতে পারবেন, আর আপনারা সেটা দেখবেন। জিয়াউল হাসানের গুমের ব্যাপকতা এতটা ভয়াবহ যে তার বিরুদ্ধে 104 জনকে গুমের প্রমাণ মেলায় ট্রাইব্যুনালে বিচার শুরুর অপেক্ষা। 14 জানুয়ারি এ বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বের হত্যার ঘটনায় তেজগাঁ থানায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেন, জানান হত্যার আগে মোসাব্বেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। খুনের প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। বুধবার রাত 8:40 তেস্তুরি বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশে স্টার কাবাবের গলি। হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির। গুলিবিদ্ধ হন কাউরান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ। প্রত্যক্ষদর্শীরা জানান দুজনকে এলোপাতাড়ি 5টি গুলি করা হয়। 2টি লাগে মোসাব্বিরের গায়ে, 1টি লাগে মাসুদের পেটে। শব্দ শুনলাম আর তো পরে দেখলাম যে কি মানুষরা দৌড়াদৌড়ি করতে আসে না ভয়ে, তো একজনের যে গেলাম ভাই কি হয়েছে, গুলি করছে। উনি ওদিক থেকে দৌড়ে এসে পড়ার পরে রাস্তায় পড়ে গেছে। পরে কিছুক্ষণের ভিতরে আবার লোকজন জড়াজড়ি করে ব্যানে করে নিয়ে গেছে। নিহত মোসাব্বিরের স্ত্রী জানান গত 15 দিন আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল তার স্বামীকে। আমার তো অনেকগুলো শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এই কথাটাই সবসময় বলতো। ওরকম নির্দিষ্টভাবে কাউকে চিনি না বা কারো নামও বলতে পারতেছি না। এই ঘটনায় মোসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় অজ্ঞাত 5 জনের নামে মামলা করেছেন। তো যার ফেসটি দেখা যাচ্ছে সেটি নিয়ে আমরা কিন্তু গতকাল রাত থেকেই কাজ করে আসছি, আমাদের ডিবি টিমও কাজ করতেছে। কালকে রাতে অনেককে আমরা নিয়ে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি যে তাকে কেউ চেনে কিনা। এখন পর্যন্ত ওনাকে অথবা সেই আসামিকে চেনার মতো কাউকে আমরা পাইনি। নিহত মোসাব্বিরের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেলের মর্গে। জানাজার জন্য সেখান থেকে মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এ সময় নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খুনিদের ধরতে দেন 24 ঘন্টার আলটিমেটাম। যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেফতার করতে হবে, না হলে ধরে নিব আপনাদের আন্তরিকতায় কোথাও কোনো ঘাটতি আছে অথবা আপনারা পারছেন না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মোসাব্বির হত্যাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করে বলেন, এ ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাকীর্ণ করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে উপদেষ্টা পদমর্যাদার একজন ব্যক্তির প্রাক্তন গাড়ি চালক মাহবুবকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। তারই দেওয়া তথ্যে প্রশ্নপত্র চক্রের মূল হোতা বিল্লাল হোসেনকেও টাঙ্গাইল থেকে আটক করে র্যাব।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে নেওয়ার চেষ্টা করছিল এই চক্র। আটক মাহবুবকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে শেরেবাংলা সেনা ক্যাম্প। মাহবুব সে সবার কাছ থেকে সার্টিফিকেট কালেক্ট করে এবং বিল্লাল তাদেরকে প্রশ্ন দিবে বলে একটা ধারণা দিয়ে তার কাছ থেকে টাকাগুলো আদায় করার চিন্তা ভাবনা করছিল এবং আমরা তো এই দুজনকেই ধরতে সক্ষম হয়েছি। এবং বিল্লালের বাসা থেকে প্রায় 40 থেকে 50টার মতো চেক পাওয়া গিয়েছে, যেখানে অনেক পরিমাণ টাকার চেক পাওয়া গিয়েছে এবং তার সাথে 50 থেকে 60টা সার্টিফিকেটও পাওয়া গেছে। তো আমরা ধারণা করছি এই চক্রটা একটা বড় চক্র এবং আরও অনেকের সাথেই এর সাথে জড়িত আছে। কেউ যদি এর সাথে জড়িত থাকে অবশ্যই তাকে আটক করা হবে অথবা অভিযান করে ধরা হবে। কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে প্রাণ হারিয়েছেন 2 জন, আহত হন আরও 7 জন। পুলিশ জানায় গত রাত 11টার দিকে ঢাকা থেকে ফেনী যাচ্ছিল স্টারলাইন পরিবহনের একটি বাস। এলিয়টগঞ্জ থানা থেকে কিছুটা দূরে দরানি ইউটার্নে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জুলাইয়ে বিতর্কিত ভূমিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের 4 শিক্ষকের বিরুদ্ধে গঠিত অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। এই 4 শিক্ষক হলেন অধ্যাপক সাদেকা হালিম, জিনাত হুদা, মশিউর রহমান এবং আকম জামাল উদ্দিন। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ চ্যানেল 24-কে জানান, অভিযোগপত্র গঠনের বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষকদের অবহিত করা হবে। সেই সাথে কেন তাদেরকে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে চিঠি দেওয়া হবে। ঢাবি প্রক্টর আরও জানান, সংশ্লিষ্ট শিক্ষকদের জবাবের প্রেক্ষিতে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুলাই আন্দোলনে সমাজবিজ্ঞান বিভাগের 6 শিক্ষকের ভূমিকা নিয়ে সিন্ডিকেটে অভিযোগ দায়ের করে সাধারণ শিক্ষার্থীরা। গেল বছর 20 নভেম্বর অভিযোগ আমলে নিয়ে গঠিত হয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। গ্রাহকদের চরম ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার করেছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা। বিইআরসির সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তারা। এদিন আমদানি বাড়াতে এনবিআরকে 5% ভ্যাট কমানোর প্রস্তাব করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত রোববার নতুন করে এলপিজির মূল্য সমন্বয় করে বিইআরসি। 12 কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় 1306 টাকা। তবে মাঠ পর্যায়ে ছবি ছিল ভিন্ন। কোথাও 1500, কোথাও বা আবার 1800 টাকায়ও বিক্রি হয় সিলিন্ডার। তাও পাওয়া যায়নি চাহিদা মতো। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রির বন্ধের ঘোষণা দেয় এলপি ব্যবসায়ী সমিতি। দাবি, বাড়তি দামে বিক্রির অভিযোগ তুলে প্রশাসনিক অভিযান বন্ধ, ডিলার পর্যায়ে চার্জ বৃদ্ধি ও নিরবিচ্ছিন্ন সরবরাহ। ফলে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। বিক্রি সকাল থেকে আমরা বন্ধ রাখছি, আমাদের কমিটির থেকে নির্দেশ দিয়েছে আজকের জন্য বন্ধ, তাই আমরা আজকে বন্ধ রাখছি। দোকান খোলে না এবং কি বিগত দিনে আমরা গ্যাস কিনেছি 1200, 1250, 1300 টাকা দিয়ে। এখন 2000 টাকা দিলেও গ্যাস মিলে না। গ্যাসের প্রকৃত অবস্থানটা কি আপনারা একটু আমাদের বলেন। গ্যাস যদি নাই থাকে আমরা গ্যাসের দোকানে আসবো না, গ্যাস কিনবো না, আমরা অন্য অপশনে যাব। এমন ঘটনায় নড়েচড়ে বসে বিইআরসি। বৃহস্পতিবার বৈঠকে বসেন আন্দোলনকারীদের সাথে। সংস্থার চেয়ারম্যান জানান, কয়েকটি দাবি যৌক্তিক, যা পূরণে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। জানান, উদ্যোগ রয়েছে বাড়তি এলপি গ্যাস আমদানিরও। আমদানি সংকটের জন্য আমরা মালিক পক্ষের সঙ্গে বসছি, যারা বটলার যারা তাদের সঙ্গে বসছি এবং যেটা বললাম তাদের ক্ষেত্রে যখন ভ্যাট কমানো হয়েছে, আমদানির ভ্যাট যেটা অলরেডি বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে এলসি ইজি করার জন্য। আমদানির ঊর্ধ্বসীমা যেটা আছে, জানুয়ারি মাসে ঊর্ধ্বসীমা সমস্যা না, তবুও আমরা বলছি ঊর্ধ্বসীমাটা শিথিল করার জন্য বলছি এবং তাদেরকে অনুরোধ করছি তারা এই যেটা বলে বিকল্প উৎস থেকে দ্রুত যাতে আমদানি করতে পারে। আন্দোলনরতরা জানান, 1300 টাকায় কিনতে হচ্ছে অপারেটরদের কাছ থেকে, যাতে সম্ভব নয় বিইআরসি নির্ধারিত দরে খুচরা পর্যায়ে বিক্রি। দাবি পূরণের আশ্বাসে প্রত্যাহার করা হয় ধর্মঘট। দ্রুত আমাদের যে কমিশনটা স্ট্রাকচারটা এটা একটু পূর্ণ বিবেচনা করবে স্যারে, তাহলে আমরা এইটা প্রত্যাহার করব আমাদের যে কর্মসূচিটা। এদিন আমদানি বাড়াতে এনবিআরকে 15 থেকে 5% ভ্যাট কমানোর প্রস্তাব করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 12তম রাতের মতো বিক্ষোভে উত্তাল ইরান। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটও। বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাসাতে বিক্ষোভে নামে হাজারো মানুষ। স্লোগান দিতে থাকেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির বিরুদ্ধে। এ সময় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB ভবনে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।
তাদের অভিযোগ, দেশটির সরকারপন্থী গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে না আন্দোলনের সঠিক চিত্র। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভে আরও প্রাণহানি ঘটলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনার অভিযোগে ভারতসহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ 500% আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল প্রস্তাবিত এই বিল পাশ হলে রাশিয়ার ওপর বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারবে। বিলটির লক্ষ্য রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করা এবং ইউক্রেন সংকটের সমাধানে পুতিনকে আলোচনায় বসতে বাধ্য করা। আগামী সপ্তাহে বিলটি সেনেটে ভোটে উঠতে পারে বলে জানা গেছে। এবারে খেলার খবর। আইসিসির চিঠির জবাব দিয়েছে বিসিবি। আইনি দিক ও ভারতের নিরাপত্তা হুমকির উদাহরণসহ বিস্তারিত সেখানে তুলে ধরেছে বাংলাদেশ। আইনজীবীর পরামর্শ মেনে প্রস্তুত করা হয় এ উত্তর, যেখানে বলা হয়েছে কেন বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে চায় না। একে ক্রিকেটার সহ পুরো দলের নিরাপত্তা হুমকি, সঙ্গে সাংবাদিক সমর্থক সহ বাকিদের নিরাপত্তার ঝুঁকির কথাও সেখানে উল্লেখ রয়েছে। ভারতের পরিবর্তে তাই টি-20 বিশ্বকাপের সহ স্বাগতিক শ্রীলঙ্কায় গিয়ে খেলতে চায় বাংলাদেশ।